আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। তনু হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন কাল। হাইকোর্টের নির্দেশের পরও ধর্ষণ প্রমাণ পরীক্ষায় বের হয়নি বিকল্প পদ্ধতি। সনাতন পদ্ধতি দ্বিতীয় দফা নির্যাতনের শামিল, মন্তব্য মানবাধিকার কর্মীদের। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে তৃতীয় দফা শুনানি। ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত। গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়, জানাতে হবে প্রকৃত সত্য, ফখরুলের মন্তব্য। এবং নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন। সকালে 46টি যুক্তি দেখিয়ে 70 পৃষ্ঠার এই রিভিউ আবেদনটি আপিল বিভাগের সুনির্দিষ্ট শাখায় জমা দেন নিজামীর আইনজীবীরা। এর আগে নিজামীকে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায় গত 15 মার্চ এবং ওই দিনই জামায়াতের এই নেতার মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। নিয়ম অনুযায়ী আসামিপক্ষের রায় প্রকাশের পর 15 দিনের মধ্যে রিভিউ আবেদন দায়ের করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী একদিন বাকি থাকতে আজ রিভিউ আবেদন করেন আসামিপক্ষ। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা সহ মানবতাবিরোধী 3টি অপরাধে জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে সকাল 10:30টার দিকে মূলত এই রিভিউ আবেদনটি দায়ের করেছেন নিজামীর আইনজীবীরা। তো তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে 70 পৃষ্ঠার এই রিভিউ আবেদনটি 46টি যুক্তি দেখানো হয়েছে এবং বলা হয়েছে যে এই 46টি যুক্তি দেখিয়ে তারা যেটি বলার চেষ্টা করেছেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা সহ যে 3টি গণহত্যার দায়ে নিজামীকে মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছিলেন আপিল বিভাগ এবং 2টি অপরাধে নিজামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ, সেই সাজাটি আসলে কমার যোগ্য বলে তারা এই 46টি যুক্তি দেখিয়ে তারা বলার চেষ্টা করেছেন। এবং আজকে এই রিভিউ আবেদনটি দাখিল হওয়ার পরে যেটি আইন অনুযায়ী যেটি বিধান রয়েছে যে এই রিভিউ আবেদনটি দ্রুত শুনানির ব্যবস্থা করবে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়ে থাকে যে এই যেহেতু 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে মানবতাবিরোধী অপরাধগুলো হয়েছিল এবং সেই মামলাগুলো যথাযথভাবে অর্থাৎ দ্রুত নিষ্পত্তির একটি বিধান রয়েছে, সেই আবেদনটি মূলত দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হয়তো পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেবেন। তো আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে গত এই মাসের 15 তারিখ অর্থাৎ 15 মার্চ মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে যে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায় এবং সেই পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাওয়ার পরে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেন এবং সেই মৃত্যু পরোয়ানা পরবর্তীতে মতিউর রহমান নিজামীকে পড়ে শোনানো হয়। তো এখন শুধুমাত্র রায় কার্যকরের যে আইনি বাধা, সেই যে রিভিউ আবেদনটি আজকে যেটি করেছেন নিজামীর আইনজীবীরা, সেই রিভিউ আবেদনটি নিষ্পত্তি হওয়ার পরে মূলত সরকার যেদিন চাইবে, অর্থাৎ যদি নিজামীর মৃত্যুদণ্ডের রায়টি বহাল থাকে তাহলে সরকার যেদিন চাইবে সেদিন নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। তো এখন আসলে অপেক্ষা করতে হবে যে কবে নাগাদ এই রিভিউ আবেদনটি নিষ্পত্তি হয় এবং কবে এই আপিল বিভাগ মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন শুনানির দিন ধার্য করেন এবং শুনানির দিন ধার্যের পরে হয়তো কয়েক কার্যদিবস শুনানির মধ্য দিয়ে এই রিভিউটি নিষ্পত্তি হবে এবং নিষ্পত্তির পরেই মূলত রায় কার্যকরের একটা প্রক্রিয়া শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের বিষয়ে সর্বশেষ ছিল এই খবর। সজল। দর্শক, মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, অনিবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশে বিদেশি বিনিয়োগের যে ঘাটতি তা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। আর এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের মতো বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণেরও দাবি জানিয়েছেন অনিবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। জীবিকার তাগিদে প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশি ছড়িয়ে আছে সারা বিশ্বে, আর তাদের ঘাম ঝরানো কষ্টের উপার্জনে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দাঁড়িয়েছে প্রায় 28 বিলিয়ন মার্কিন ডলারে।
সংশ্লিষ্টরা বলছেন, নিজের শ্রমে প্রবাসে সুপ্রতিষ্ঠিত কয়েক লাখ বাংলাদেশির ক্ষমতা রয়েছে দেশে বড় অঙ্কের বিনিয়োগের, কিন্তু প্রবাসীদের বিনিয়োগ বান্ধব উপযুক্ত পরিবেশ না থাকায় দেশে বিনিয়োগে উৎসাহ পান না অনেকেই। তাদের অসুবিধাটা হচ্ছে নিরাপত্তার অভাব। বিনিয়োগ যেখানে করছেন এগুলো বেহাত হয়ে যায়। স্থানীয়ভাবে তারা সহায়তা পান না। কিছু কিছু প্রতিষ্ঠান তাদেরকে ক্ষতিগ্রস্ত করে। ইভেন কোনো ব্যাংকের অসাধু কর্মকর্তা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পুলিশ প্রবাসীদেরকে হয়রানি করে, নানানভাবে তারা সুবিধা আদায় করতে চায়। এই ভয়গুলো তাদের আছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 170 কোটি মার্কিন ডলার, যা 2014 সালে ছিল 155 কোটি ডলারের কিছু বেশি। সংশ্লিষ্টরা বলছেন, দেশে অনিবাসী বাংলাদেশিদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগের হার আরও বাড়তে পারে। একদিন তো একদিন ফিরে আসতে হবে আমাদের নিজ দেশে। এজন্য আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকে যে আমাদের যত ইনকাম আছে আমরা ইনভেস্ট করার জন্য বাংলাদেশে। এনআরবি যারা আমরা আছি তাদের জন্য যদি একটা আলাদা জোন দিয়ে দেয় তাহলে আমাদের মনে হয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা সেফটি মনে করবে। প্রবাসী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রয়োজনে আলাদা বন্ড প্রচলনের পরামর্শ দিলেন অর্থনীতি বিশ্লেষকরা। ভারত যেভাবে রিসার্জেন্স ইন্ডিয়া বন্ড করেছিল, মিলেনিয়াম বন্ড করেছিল, আমরাও সেই ধরনের বন্ড করতে পারি কিনা, আমরা বন্ডের মাধ্যমে তাদেরকে ইনভেস্ট করে সেইখান থেকে চ্যানেল করতে পারি কিনা। আসলে টাকা খুঁজে কি, টাকা খুঁজে বিনিয়োগ করে সে যাতে ভালো রিটার্ন পেতে পারে, সেই পরিবেশ যদি সৃষ্টি না হয় ওদের বিনিয়োগটাও আমরা পাবো না। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যে কোনো ধরনের বিনিয়োগের নিশ্চয়তা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়নেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। সমাজের সিনিয়র যারা মুস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা ও বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় তনু হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। সকাল 11টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারে তনু মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচিতে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সকাল 11:30টার দিকে বরিশাল বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে সকাল 10টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সম্মিলিত নারী নির্যাতন প্রতিরোধ সামাজিক কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনটির নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। হাইকোর্টের নির্দেশনার পরও ধর্ষণের প্রমাণ পরীক্ষায় এখনো চলছে সনাতন পদ্ধতি 2 ফিঙ্গার টেস্ট। বিকল্প পদ্ধতি কি হতে পারে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা না থাকায় গত 2.5 বছরেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়নি। আর এ পদ্ধতিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 2 ফিঙ্গার টেস্টের মাধ্যমে ধর্ষণের পরীক্ষা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে 2013 সালের অক্টোবরে ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র, মহিলা পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠন রিট আবেদন করে। ওই বছরই হাইকোর্ট বিকল্প পদ্ধতি উদ্ভাবনে স্বাস্থ্য অধিদপ্তরকে একটি খসড়া নীতিমালা করার নির্দেশ দেয়। কিন্তু এই বিষয়ে নামমাত্র কয়েকটি বৈঠক হলেও সুনির্দিষ্ট কোনো নীতিমালা না হওয়ায় এখনো চলছে সনাতন পদ্ধতিতে ধর্ষণের মেডিকেল পরীক্ষা। গ্যাং রেপ থাকলে তার ওই জায়গাটা ভেরি মাচ টেন্ডার থাকবে। আমি 2 ফিঙ্গার সাথে বুঝতেই পারবো না, অথবা ভিতরে তার ইনজুরি আছে, হ্যাঁ, সেটা আমি ইনস্ট্রুমেন্ট ঢুকানোর আগে আমাকে তো আগে পালপেট করতে হবে সে ওই জায়গায় ইনজুরি হয়েছে কিনা আমাকে দেখতে হবে। তখন এখন পর্যন্ত আসে না পদ্ধতি। এখন চিন্তা ভাবনা করতেছে যে এটা ছাড়া কল্পোস্কোপি করে বা করা যায় কিনা। আর মেডিকেল এই পরীক্ষা শুধুমাত্র নির্যাতিত নারীর জন্য নয়, বরং মানবতার জন্য অপমানজনক বলে অভিমত এই মানবাধিকার কর্মীর। টেস্ট করার নাম করে তাকে কিন্তু সে সেকেন্ড টাইম রেপে ভিকটিম হয়, এটা কিন্তু একটা মেয়েকে ভীষণভাবে একটা মানবাধিকার লঙ্ঘনের কাজ। এবং স্পেসিফিক এটা কিন্তু পৃথিবীর কোথাও কিন্তু এখন নেই, এমনকি ভারতেও কিন্তু একটা পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে 3 মাসের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দেওয়া হলেও 2.5 বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। এমনকি সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানাতে পারেনি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটার বিষয়ে সংশ্লিষ্ট শাখায় খবর নেব এবং আমাদের অধিদপ্তর
অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা করব এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে বা অধিদপ্তরের সাথে বা দায়িত্বশীল সংস্থার সাথে যদি আমাদের যোগাযোগ করার প্রয়োজন হয় আমরা হলো সেটাও করব। এদিকে 2013 সালে ভারতের সুপ্রিম কোর্ট যৌন নিপীড়ন ঘটনা যাচাইয়ে টু ফিঙ্গার পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি প্রয়োগের নির্দেশ দেয়। পরে 2014 সালে এই পদ্ধতিতে পরীক্ষা নিষিদ্ধ ঘোষণা করে সে দেশের সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপে 684টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে 31 মার্চ। দ্বিতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইউনিয়ন পরিষদগুলো। দ্বিতীয় দফায় সিলেট বিভাগের 4 জেলায় 6 উপজেলার 46টি ইউনিয়নে ভোট হবে। আর অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। শেষ মুহূর্তে সিলেট অঞ্চলে নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণা বেশ জমে উঠেছে। প্রতীক যাই হোক না কেন ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থীদেরও এই বিশ্বাস। স্থানীয় নির্বাচন এজন্য সবাই ব্যক্তিকেই প্রাধান্য দিচ্ছে। দলীয় নির্বাচন হওয়ার কারণেই সহিংসতার ঘটনা বেড়েছে। প্রতীকের পরিবর্তে ব্যক্তিকেই নিবে। কোন ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। আমার কর্মীকে বিভিন্নভাবে হুমকি এবং ধমকি দিয়ে কর্মীদেরকে নিরুৎসাহিত করছেন। ইউনিয়নের সাধারণ মানুষের কাছে জরিপ করেন, জরিপ করলে দেখতে পারেন কাউকে ভয়ভীতি দেখাচ্ছে কিনা। তবে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইলেন এই দুই প্রার্থী। আচরণবিধি যাতে সবাই মেনে চলে, এটা মেনে চললেই কোনো বিশৃঙ্খলার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। প্রশাসনিকভাবে কোনো সমস্যা না হয় আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা প্রতিটি সেন্টারে আমরা জয়ী হব। অবশ্য শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন সিলেট বিভাগের পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। সিলেটে আগামী 31 মার্চে নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। সিলেটের গোয়েনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার 13টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার 13টি, হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার 5টি এবং মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার 15টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কালীগঞ্জে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিগা ইউনিয়নে আছেন আব্দুল আহাদ এবং ময়মনসিংহের দৌহাখোলা ইউনিয়নে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মুজাহিদ শুভর কাছে। শুভ, সজল, আপনি জানেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার 7টি ইউনিয়ন পরিষদে দ্বিতীয় দফায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে 7টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। আর এটি হচ্ছে শীতলক্ষা নদীর পাড়ে জামালপুর ইউনিয়ন। সেখানে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন এই ইউনিয়নের যারা প্রতিনিধি, চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছেন এবং মেম্বার পদপ্রার্থী যারা আছেন তারাও কিন্তু শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়েছেন। এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ইউনিয়নের এই বাজারে কিন্তু চেয়ারম্যান পদপ্রার্থী একজন যাকে দেখছি তিনি কিন্তু প্রচারণায় অংশ নিয়েছেন এবং বিভিন্ন দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং লিফলেট বিতরণ করছেন। এবং এইখানকার এই ইউনিয়ন পরিষদের যে গুরুত্বপূর্ণ কিছু খবর জানিয়ে রাখি, এখানে 25,011 জন ভোটার রয়েছেন এবং চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 3 জন, আর সদস্য পদে অর্থাৎ মেম্বার পদে দাঁড়িয়েছেন 32 জন এবং মহিলা মেম্বার পদে দাঁড়িয়েছেন 10 জন। এবং প্রতিটি ইউনিয়নের মতোই কিন্তু এই ইউনিয়নে কিন্তু 9টি ওয়ার্ড রয়েছে। তবে আরো একটা কথা জানিয়ে রাখি যে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলত হবে হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী একজন প্রার্থী রয়েছেন এবং বিএনপি প্রার্থী। এই 3 জন প্রার্থীর মধ্যেই মূলত এখানে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে। তবে আমরা আরো একটি নতুন খবর জানিয়ে রাখি, এখানে কিন্তু বিজেপির 2 প্লাটুন বিজেপি এখানে মোতায়েন করা হয়েছে, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। কারণ ইলেকশন কমিশন থেকে কিন্তু এবার বলা হয়েছে যে প্রথম দফার নির্বাচনে যে একটি সহিংসতা ঘটনা
ঘটেছে, এটা যাতে এইবার কোনোভাবেই না ঘটে এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও কিন্তু এক ধরনের ভালোভাবে বলা হয়েছে যাতে কোনো ধরনের সমস্যা এবার না ঘটে। তো একটি কথা জানিয়ে রাখি যে এই ইউনিয়ন পরিষদের আমরা চারিদিকে আমরা ঘোরাফেরা করার পরে যেটা দেখেছি যে এখানে রাস্তাঘাটের কিন্তু একটা বড় ধরনের সমস্যা রয়েছে। রাস্তাঘাটে আমরা দেখেছি যে তেমন কোনো ধরনের কিন্তু গত 5 বছরে কিন্তু উন্নয়ন হয়নি। তবে আরো একটি কথা বলে রাখি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যিনি রয়েছেন তিনি আমাদেরকে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যিনি প্রার্থী আছেন তারা কিন্তু ভয় ভীতি দেখাচ্ছেন এবং ভোটারদের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু ভোট দিতে আসার ক্ষেত্রে একটা শঙ্কা ফিল করছেন। তারপরে তারা আশা করছেন যে এবার যাকে তারা নির্বাচিত করবেন তিনি অন্তত এবার আগামীতে এখানকার যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করবেন। তো এই ছিল জামালপুর ইউনিয়ন থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিপোর্টার সিলেটে রয়েছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আপনাকে ধন্যবাদ। আসলে সজল, আমি এখন আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার শালুটিকোরের নন্দীরগাঁও ইউনিয়নে। আসলে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, তো আসলে এই ইউনিয়নে আমি আসার পথে আপনাদের আমি বলে রাখি যে এটা সিলেট শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের সিলেট শহর থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টা লেগে গেছে। তো এর একটি কারণ হলো যে এখানের যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে হয়তো বাংলাদেশেও এত খারাপ কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আপনারা হয়তো আমার পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট সবগুলো ভাঙা, এবং এই যে উপজেলায় আগামী 31 তারিখ যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, 7টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 7টি ইউনিয়নে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় 4টি পর্যটন কেন্দ্র জাফলং, তারপর রাতারগোল, বিছানাকান্দি এবং পান্থুমাই, এই 4টি পর্যটন কেন্দ্র মূলত এই 7টি ইউনিয়নে পড়েছে। এবং আসলে এখানের যারা ভোটার যারা রয়েছেন আসলে তারাও মূলত এই পর্যটন কেন্দ্রিকেই হচ্ছে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু এই রাস্তাঘাটের অনুন্নয়নের কারণে আসলে পর্যটক যারা আসতো তারা হয়তো এখন আর এদিকে আসে না। তো এই আসলে যারা প্রার্থী তারা এই বিষয়টা মূলত গুরুত্ব দিচ্ছেন, যদি তারা এবার নির্বাচিত হন তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তারা কাজ করবেন। এবং ভোটাররাও বলছেন আসলে প্রতিবারই নির্বাচনের আগে প্রার্থীরা এসে যে প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে তেমনটি তারা দেখে না। এবং মানুষ যেটা অভিযোগ করেছে যে আমি যেখানে আছি শালুটিকোর থেকে মাত্র 20 কিলোমিটার, এই জায়গা থেকে শহরে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, যে কারণে যে রোগী যারা আছে এবং প্রেগনেন্ট যে মহিলা যারা আছে অনেক সময় আসলে তাদের শহরে যাওয়ার ক্ষেত্রে রাস্তায় অনেকে মারা যায়, এমন ঘটনা প্রায় ঘটে, আমরা এমনটি জানি। এবং তারা বলছে যে এই বিষয়টা আসলে যারা এবার তাদের এই প্রত্যাশা পূর্ণ করবে তাদেরকে মূলত তারা নির্বাচিত করবে। এবং সিলেটের কাছের উপজেলা হলেও এই উপজেলায় মাত্র শিক্ষার হার হচ্ছে মাত্র 42%। তো আসলে এত অনুন্নত একটি উপজেলা, তো আসলে এই বিষয়টা তারা গুরুত্ব দিচ্ছেন। এবং এই উপজেলার অধিকাংশ জমি হচ্ছে অনাবাদি এবং কৃষি ক্ষেত্রেও একটি অনুন্নত উপজেলা। তো এই বিষয়গুলা যারা এবার তাদের প্রত্যাশা পরিপূর্ণ করবেন তাদেরকেই ভোটাররা নির্বাচিত করবেন এমনটি আমাদেরকে বলেছেন। এবং প্রার্থী যারা রয়েছেন তারা শেষবারের মতো প্রত্যেক ভোটারের কাছে যাচ্ছেন এবং তারা বলছেন যদি তারা নির্বাচিত হন তবে তাদের প্রত্যাশা হতে এবার তারা পরিপূর্ণ করবেন। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাচনের এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ আহাদ। আপনি যেমনটা বলছিলেন সিলেটের নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে অবস্থা, একই অবস্থা আসলে ময়মনসিংহের দ্বিতীয় দফায় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুর এবং তারাকান্দা উপজেলার 10টি করে 20টি ইউনিয়ন পরিষদে এই 31 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনারা জানেন যে আসলে আজ নির্বাচনের প্রচারণার সর্বশেষ দিন, আজ মধ্যরাত থেকেই শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। তো এখন যারা প্রার্থী হয়েছেন বা প্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তে সর্বশেষ প্রচারণাটা তারা চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তারা চেয়ারম্যান এবং সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য যারা রয়েছেন তারা আসলে সমস্ত প্রার্থীরাই আসলে ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে যাচ্ছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের ভোট আদায়ের চেষ্টা করছেন বা কমিটমেন্ট আদায়ের চেষ্টা করছেন যে আগামী 31 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন তারা আসলে জয়লাভ করতে পারেন। তো আমি একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের
মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখোলা ইউনিয়নে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর গৌরীপুরের মোট 10টি ইউনিয়ন পরিষদে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 53 জন, সাধারণ সদস্য প্রার্থী রয়েছেন 376 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য রয়েছেন 115 জন। আর একটু জানিয়ে রাখছি যে এখানে এই পৌরসভার 10টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন 2,06,040 জন এবং কেন্দ্র রয়েছেন 97 জন। কেন্দ্র রয়েছে 97টি। এই 97টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি এই কথা বলেছি ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে। তারা যেটা জানিয়েছেন যে আসলে ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে তারা ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রার্থী এবং ভোটাররা আশা করছেন যে একটি শান্তিপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন গৌরীপুরে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আসলে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সজল। দর্শক, গাজীপুরের কালীগঞ্জ থেকে সহকর্মী মুজাহিদ শুভ, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন থেকে আব্দুল আহাদ এবং ময়মনসিংহের দৌহাখোলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। তারা জানাচ্ছিলেন সেখানকার দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর। সময় সংবাদে আরো থাকছে। কাল উদ্বোধন হচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও হলি ফ্যামিলি অংশ। পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে, জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আরও 2 জন ব্যবসায়ী জড়িত বলে জানিয়েছেন চীনা ব্যবসায়ী কিম অং। এরা দুজনও ফিলিপিন্সের বাইরে থেকে আসা ব্যবসায়ী। এ 2 জন ব্যবসায়ী রিজার্ভের অর্থ ফিলিপিন্সে আনেন বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সিনেটের শুনানিতে তিনি সবার সামনে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে আরও বলেন, খামবন্দি কাগজে অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন তথ্য দেবেন সিনেটকে। এ সময় তিনি আবারও বলেন, রিজার্ভের অর্থ চুরির জন্য আরসিবিসি ব্যাংকে যেসব ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার সাথে সাথে জড়িত নন তিনি। এমনকি $8 কোটি 10 লাখ কোন দেশ থেকে এসেছে সে বিষয়েও অবগত ছিলেন না বলে দাবি করেন কিম অং। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় আরসিবিসি ব্যাংকের ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত করা গেছে। গতকাল ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে জমা দেয়া এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরসিবিসি ব্যাংকের তদন্ত কমিটি। এতে জানানো হয়, আরসিবিসির জুপিটার শাখার ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে ক্রিস্টোফার লেগারোসাস নামের অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে ব্যাংকটির রিজার্ভ কর্মকর্তা আদ্রিয়ান রানসাসের ছবি। আর মাইকেল ফ্রান্সিসকো ক্রুজ নামের আরেকটি ভুয়া অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে অন্য আরেকটি ব্যাংকের সিনিয়র কর্মকর্তার ছবি। গেল 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সের পাচার হয়ে আসা $8 কোটি 10 লাখ মধ্যে ক্রিস্টোফারের অ্যাকাউন্টে আসে $3 কোটি, আর মাইকেল ক্রুজের অ্যাকাউন্টে আসে $60 লাখ। এছাড়াও অ্যাকাউন্ট দুটিতে ভুয়া ঠিকানা ব্যবহার করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুধু গভর্নরের পদত্যাগই সমাধান নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরতে হবে। বিচারের আওতায় আনতে হবে দায়ী ব্যক্তিদের। সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের এত বড় লুণ্ঠন ঘটনা এই প্রথম। রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত শামিল। শুধুমাত্র গভর্নরের পদত্যাগ এই সমস্যার সমাধান নয়, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। মুখে উন্নয়নের কথা বলে মিথ্যাচার করে জনগণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ব্যাংকিং খাতে। বছরের পর বছর বিনা বাধায় সরকারের অযোগ্যতা ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সকালে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটে যদি কোনো কারোর এই দেশীয় কারোর সম্পৃক্ততা থাকে
তাহলে আমরা সেটা তদন্ত করবো। তো অনুসন্ধান তো চলছে, আপনারা জানেন সিআইডি করছে বা সরকার একটি কমিটি গঠন করেছে। আমরা নজর রাখছি এই দেশীয় মানুষের সম্পৃক্ততা আছে কিনা। সো আপনাদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। অবশেষে আগামীকাল উদ্বোধন হচ্ছে বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের তেজগাঁও থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশটি। তবে এই অংশে এফডিসি থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত র্যাম্পটির কাজ শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। তাফসির বাবুর রিপোর্ট। উদ্বোধনের আগে শেষ পরশ, ফ্লাইওভারের খুঁটিনাটি বিষয়গুলো তদারকি করে নিচ্ছেন নির্মাণ কর্মীরা। তপ্ত রোদ উপেক্ষা করে চলছে ফিনিশিং এর কাজ। হোয়াইট সিমেন্ট ও মার্বেল পাউডার মিশিয়ে দেয়া হচ্ছে প্রলেপ। জায়গায় জায়গায় একটু হালকা স্পট পড়ে আছে, এগুলো আর কি হোয়াইট সিমেন্ট, মার্বেল পাউডার, তারপরে আটা, এগুলো দিয়ে আর কি ফিনিশিং করা হচ্ছে। সব ধরনের ভারী কাজ শেষ করার পাশাপাশি ইতোমধ্যে বৈদ্যুতিক সংযোগ দেয়া হয়েছে ল্যাম্পপোস্টে। শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজও। পাশাপাশি ফ্লাইওভারে ওঠা ও নামার র্যাম্প এবং এসবের সঙ্গে মূল সড়কের সংযোগের কাজও শেষ। ফ্লাইওভারের তেজগাঁও ৭ রাস্তা থেকে মগবাজার হয়ে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত 2.25 কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আর বিলম্ব নয়, যথাসময়ে শেষ হলো মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই তেজগাঁও ৭ রাস্তা থেকে হলি ফ্যামিলি পর্যন্ত অংশের কাজ। তবে ফ্লাইওভারটিতে এই এফডিসি মোড় থেকে সোনারগাঁ হোটেল পর্যন্ত অংশের কাজ যথাসময় শেষ না হওয়ায় আপাতত এটি বাদ রেখেই উদ্বোধন করে দেয়া হচ্ছে ফ্লাইওভারের বাকি অংশটি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই অংশের কাজে শেষ মুহূর্তে কিছু পরিবর্তন আসায় যথাসময়ে এটি শেষ করা সম্ভব হয়নি। একই অবস্থা মগবাজারেও। এখানে বায়ে মোড় নিয়ে ফ্লাইওভার থেকে নামার যে সংযোগ র্যাম্প, সেটির নির্মাণ কাজ এখনো চলছে। তবে প্রকল্প পরিচালক আশাবাদী ফ্লাইওভারের পুরো প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছরের জুলাইয়ে। আমরা 3টা কন্ট্রাক্ট 3টা ফেজে শেষ হবে, 3টা ফেজে ট্রাফিকের জন্য উন্মুক্ত করে দেব। যেটা ইস্কাটন থেকে মৌচাকের দিকে যাবে, যেটা বললাম জুনে আমরা ইনশাল্লাহ ছেড়ে দেব, সেটাও 82% হয়ে গেছে। এবং যেটা রামপুরা শান্তিনগর রাজারবাগের দিকে আছে, সেটারও ফিজিক্যাল প্রোগ্রেস 55% হয়ে গেছে। কয়েক দফা মেয়াদ বৃদ্ধির পাশাপাশি 2013 সালে শুরু হওয়া এ কাজের ব্যয়ও 343 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। তবে নকশার ত্রুটি আর নানা সমালোচনার মধ্যেই 8.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারটির 2.25 কিলোমিটার অংশের উদ্বোধন হচ্ছে আগামীকাল। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। চট্টগ্রামের ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্ধারিত স্থানে কেনাবেচা করতে পারবে হকাররা। উচ্ছেদের আগেই পুনর্বাসনের দাবি তাদের। শরীয়তপুরে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এমনকি ধর্ষকের পরিবারের হুমকির কারণে শিশুটিকে হাসপাতালে নেওয়া কিংবা মামলা করতে পারছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে বখাটে রাব্বির স্বজন। পুলিশ বলছে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ, শরীয়তপুরের ডামুড্ডায় 17 মার্চ প্রতিবেশীর বাড়িতে প্রাইভেট পড়তে যায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীটি। পড়া শেষে শিক্ষিকা বাইরে গেলে তারই ছোট ভাই রাব্বি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়ি ফিরে ঘটনাটি জানালে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। ধর্ষক রাব্বির পরিবারের হুমকি ধামকিতে শিশুটিকে হাসপাতালে নিতে এবং মামলা করতে যেতে পারছেন না, এমন অভিযোগ শিশুটির মায়ের। আমার কোনো আমি যাইতে দেয় না, হাসপাতালে যাইতে দেয় নাই বা এমনি কোনো ডাক্তারের কাছে যাইতে দেয় নাই। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে বখাটে রাব্বির বোন। আমার পড়ানো শেষ হওয়ার পরে আমি আবার পড়তে যাই, দিয়ে আমি লামিয়ার ঘর থেকে বাড়ি ফিরে দিয়ে আমি নিজে পড়তে গেছি। পরে এটা কি করছে আমি এটা জানি। এদিকে পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসেনি। যদি আসতো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতাম। এখন আপনাদের মাধ্যমে যেহেতু আমরা জানতে পারলাম, আমরা অবশ্যই তার যথাযথ ব্যবস্থা নেব। পাশবিক নির্যাতনের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিষ্পাপ শিশুটি। সময় সংবাদ, শরীয়তপুর। বন্দরনগরী চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ভাসমান হকারদের শৃঙ্খলার মধ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।
এরই অংশ হিসেবে হকাররা ফুটপাতের পরিবর্তে সিটি কর্পোরেশন নির্ধারিত স্থানে শুধুমাত্র সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পণ্য কেনাবেচা করতে পারবেন। তবে পুনর্বাসনের আগে উচ্ছেদ করার এ ধরনের সিদ্ধান্ত অযৌক্তিক এমন দাবি হকারদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে সম্মিলিত হকার ফেডারেশনের তথ্য অনুযায়ী নগরীতে ২০,০০০ স্থায়ী হকারের পাশাপাশি আরো অন্তত ১০,০০০ ভাসমান হকার রয়েছে, যারা ফুটপাত দখল করে পণ্য কেনাবেচা করছে। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, জিসি মোড়, ইপিজেড এলাকা, বহদ্দারহাট মোড়, চকবাজার এলাকার ফুটপাত সহ রাস্তার কিছু অংশ দখল করে রেখেছে হকাররা। এতে একদিকে পথচারীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে, অন্যদিকে বাড়ছে যানজট। রাস্তাটাতে যেখানে দোকান বসে গেছে, কাঁচা বাজার বসে গেছে, সেখানে গাড়ি ঘোড়া ওদেরকে পাশ কাটিয়ে চলতে গেলে একটা রাস্তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনেক ক্ষেত্রে অর্ধেকে নেমে এসেছে। তবে এখন থেকে হকারদের নির্ধারিত জায়গায় এবং নির্ধারিত সময়ে বেচাকেনা করতে বাধ্য করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন ক্ষেত্রে আপনাদেরকে বসার জন্য বৈধ অনুমতি দিব, আমরা আইডি কার্ড দিব। আপনার ৬টার সময় আসবেন, 10:30 থেকে 11টার সময় আপনারা বিক্রি করে নিজের গন্তব্যে চলে যাবেন। তারা যে অংশে বসবে ফুটপাতের ওই অংশকে আমরা মার্কিং করে দিব। তবে আগে থেকে যাচাই বাছাই ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে সিটি কর্পোরেশনের নিয়ে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন হকাররা। হকারদেরকে আগে ফুটপাত থেকে উচ্ছেদ না করে তাদেরকে আগে স্থায়ী পুনর্বাসনের একটা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। আমাদেরকে যদি পুনর্বাসন যদি করিয়ে দেয়, আমাদেরকে সরকার দূরে যেতে হবে না, আমরা নিজেরা চলে যাব। গরিব মানুষরা এসে এখান থেকে মাল ক্রয় করে। এখন এই মানুষগুলো আসে কিন্তু সকালবেলা, এখন যদি দেখা যায় আমাদেরকে সুন্দর সময় দেয়, তাহলে আমরা তার কাস্টমারগুলো পাবো না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী ৬০ বর্গমাইলের এই নগরীতে ৪২৮ কিলোমিটার পাকা সড়ক আছে। এর মধ্যে সড়কের দুই পাশ মিলিয়ে ফুটপাত আছে ৬৫৫ কিলোমিটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি প্রাথমিক স্কুলের ভবন কয়েক বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে। এতে শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে বিদ্যালয়ের মাঠে। বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও মেলেনি কোনো সুফল। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষকদের জন্য কয়েকটি চেয়ার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো টেবিল বা বেঞ্চ। বই খাতা নিয়ে মাঠে বসে ক্লাস করছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ২৮ নম্বর ফুলহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০০৭ সালে সিডরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয় এই বিদ্যালয়টির ভবন। তারপরও ঝুঁকির মধ্যেই সেখানেই চলছিল বিদ্যালয়ের পাঠদান। তবে ২ বছর আগে বিদ্যালয়ের একতলা ভবনটির বিভিন্ন স্থানে ভয়াবহ ফাটল দেখা দেয়। এরপর থেকেই মাঠে চলছে শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় আসন্ন বর্ষা মৌসুমে কিভাবে পাঠদান চলবে তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী ও শিক্ষকরা। আমরা রোদে বসে ক্লাস করি, তাই আমাদের খুব কষ্ট হয়। বর্ষার সময় আমরা ক্লাসে ঢুকলে ক্লাস থেকে পানি পড়ে, বেঞ্চ নাই, তারপরে রুমগুলো ভাঙা। তো শীতের সিজনে তো আমরা মাঠে বসে ক্লাস করাইলাম, কিন্তু বর্ষার সিজনে কি করব? বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানালেন, ভবন সংকট এবং সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার জানানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেকবার বলছি, লিখিতভাবে বলছি, মৌখিকভাবে বলছি, কেউ কোনো সমাধান আজ পর্যন্ত দেয়নি। এদিকে জেলার চরম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর সংস্কার কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। মোট 20টি স্কুলের তালিকা ইতিমধ্যে অধিদপ্তরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেটি কার্যক্রম চলমান রয়েছে। 1942 সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিম ফুলহার প্রাথমিক বিদ্যালয়টি। বর্তমানে 2 শতাধিক শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়ালেখা করছে। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের বাইরের খবর। পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি লাহোরে হামলা ঘটনার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আর সেনা প্রধান রাহেল শরীফ দোষীদের গ্রেফতারে সর্বাত্মক অভিযানের ঘোষণা দিয়েছেন। গত রোববার পাকিস্তানের লাহোরে গুলশানে ইকবাল পার্কে জঙ্গি হামলায় আহত 340 জনের মধ্যে 25 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হামলায় নিহতের সংখ্যা বেড়ে 72-এ দাঁড়িয়েছে। এদের মধ্যে 29 জনই শিশু। গগনবিদারী আহাজারি আর চোখের অশ্রুতে প্রিয়জনকে অন্তিম বিদায় জানাচ্ছেন স্বজনরা। একে একে সম্পূর্ণ করা হচ্ছে শেষকৃত্যের নানা আনুষ্ঠানিকতা। রোববার ইস্টার সানডের ছুটিতে লাহোরের গুলশান ইকবাল পার্কে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। এই ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলে একদিনের শোক পালিত হলেও 3 দিনের শোক পালন করছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার।
আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। সোমবার আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবারও ঘোষণা দেন তিনি। সন্ত্রাসীদের মদতদাতারা যেই হোক না কেন এবং তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, এদের সবাইকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বদলা নেয়ার আগ পর্যন্ত আমরা থামব না। ইনশাআল্লাহ হাম চैन से नहीं बैठेंगे। হামলার দায় স্বীকার করা পাকিস্তানি তালেবানদের একটি পক্ষ জামাতুল আহরারের সদস্যদের ধরতে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান রাহেল শরীফ। সেনাবাহিনীর অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে বলা হয়, লাহোর, মুলতান, ফয়সালাবাদে পৃথক অভিযানে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে ইউসুফ নামের এক ব্যক্তিকে আত্মঘাতী হামলাকারী হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পুলিশ। কর্তৃপক্ষের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানায়, ওই সন্দেহভাজন পাঞ্জাবের মুজাফফরনগরের বাসিন্দা। জাহিদুর রহমান, সময় সংবাদ। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরও বাংলাদেশি সেনা নিতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সদস্যদের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বলেন, শান্তিরক্ষায় কঠিন চ্যালেঞ্জগুলো সফলভাবে পালন করছে বাংলাদেশের সদস্যরা। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সেনারা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো সফলভাবে পালন করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে আরো বেশি অবদান রাখার অঙ্গীকার করায় আমরা তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী পুলিশ সদস্যদের নানা ক্ষেত্রে অবদানের বিষয়টি নিয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করা হয়েছে। তারা সফলভাবে শান্তিরক্ষায় অবদান রাখছে। জাতিসংঘের সব সদস্য বাংলাদেশের নারী পুলিশ কর্মীদের এই অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি রাহুল সিনহাকে ঘুষ কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাজ্য বিজেপির সদর দপ্তরে দুই গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ঘুষ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে উল্লেখ করে এ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইন্ধন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত দাবি করেন আসন্ন বিধানসভায় জোড়াসাঁকো কেন্দ্রের এই প্রার্থী। এই ঘটনা পরিষ্কারভাবে আমরা মনে করছি মমতা ব্যানার্জি নতুন এক স্ট্রিং অপারেশন করতে গিয়েছিলেন, বিজেপিকে স্ট্রিং অপারেশনে জোড়াতে চেয়েছিলেন। সেই জন্য আমি মনে করি এই বিষয়ের তদন্তভার মুখ্যমন্ত্রী সিবিআইর ওপর প্রদান করুক। খেলার খবর দেখতে দেখতে শেষ হয়ে গেছে টি-20 বিশ্ব আসরের সুপার 10 পর্ব। গ্রুপ 1 থেকে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ 2 থেকে নিউজিল্যান্ড এবং ভারত জায়গা করে নিয়েছে স্বপ্নের সেমিফাইনালে। কেমন ছিল তাদের এই সেমিতে উঠে আসার গল্পটা, পরিসংখ্যানের পাতাতে কি বলা হচ্ছে, সবকিছুর বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। টান টান উত্তেজনায় ঠাসা বিশ্ব আসর, যার সমাপ্তি ঘটতে যাচ্ছে আর 3টি ম্যাচ পরই। 4টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। টি-20 ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মাত্র 2 ধাপ পিছিয়ে আছে তারা। গ্রুপ 1-এ ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। ইংলিশ ব্যাটসম্যানদের দলগত পারফরমেন্সকে মাটি করে দিয়ে গেইলের দানবীয় ব্যাটিংয়ে জয়ের হাসি হাসে ক্যারিবীয়রা। ফিল সিমন্সের শিষ্যরা জয় পায় 6 উইকেটে। পরের ম্যাচে গেইল না খেললেও ফ্লেচারের ব্যাটে ভর করে লঙ্কানদের 7 উইকেটে হারিয়ে একচ্ছত্র আধিপত্য দেখায় তারা। আর তার পরের ম্যাচটি লো স্কোরিং হলেও চৌকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র 3 উইকেটে জিতে সেমির টিকিটই নিশ্চিত করে তারা। অবশ্য শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে মাত্র 6 রানে হেরে আসরের একমাত্র অঘটনের শিকার এই ক্যারিবীয়রা। ইংল্যান্ডের সেমিতে আসার গল্পটা অবশ্য একটু নাটকীয়। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের কাছে হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 229 রানের পাহাড় টপকে জয় পায় তারা। যে রেকর্ড থেকে আত্মবিশ্বাস নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 15 রানে জিতে সেমির পথে পা বাড়ায় মর্গানের দল। আর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর 10 রানের জয়ে সেমির টিকিট কাটে তারা। ডেথ গ্রুপ হিসেবে পরিচিতি পাওয়া গ্রুপ 2-তে লড়াইটা হয়েছে আরো হাড্ডাহাড্ডি। নাগপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ছিল ভারত। কিউইদের মাত্র 126 রানে অল আউট করে দিয়ে তারা প্রমাণও করেছিল সেটি, কিন্তু বিধিবাম স্যান্টনার ও ইশ সোধির স্পিন ঘূর্ণিতে কুপকাত হয়ে মাত্র 79 রানেই গুটিয়ে যায় ধোনি বাহিনী। আর তাতেই 47 রানে হার জোটে ভারতীয়দের কপালে। পরের ম্যাচে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে লড়াইয়ে ফেরে তারা, যেখান থেকে হাসতে শুরু করে কোহলির ব্যাট। এরপর সেই ব্যাটে আর মরিচা ধরেনি। অনেকটাই ভাগ্যের কল্যাণে বাংলাদেশকে মাত্র 1 রানে হারায় তারা। আর শেষ ম্যাচে সেই কোহলির খুনে মেজাজি ব্যাটিং এর কল্যাণে অজিদেরকে 6 উইকেটে হারিয়ে সেমিতে ওঠে ধোনির ভারত।
নিউজিল্যান্ডকে আসরের শুরুতে একেবারে পাত্তা না দেয়া হলেও আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল তারা। প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে হারিয়ে দিয়ে তাদের জয়ের যাত্রা শুরু। এরপর অস্ট্রেলিয়াকে 8 রানে হারানো, পাকিস্তানকে 22 রানের হার উপহার দেয়া, আর শেষ ম্যাচে বাংলাদেশকে মাত্র 70 রানে অল আউট করে ব্ল্যাক ক্যাপসরা জয় পায় 75 রানের বিশাল ব্যবধানে। আর এতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরের সেমিফাইনালে ওঠে বিচক্ষণ অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। 30 মার্চ প্রথম সেমিফাইনালে দিল্লিতে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড, আর দ্বিতীয় সেমিতে 31 মার্চ মুম্বাইয়ে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপিল বিভাগের বহাল রাখা মৃত্যুদণ্ডের রায় রিভিউয়ের আবেদন করলেন জামায়াত নেতা নিজামী। গণহত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন কাল। হাইকোর্টের নির্দেশের পরও ধর্ষণ প্রমাণ পরীক্ষায় বের হয়নি বিকল্প পদ্ধতি। সনাতন পদ্ধতি দ্বিতীয় দফা নির্যাতনে শামিল, মন্তব্য মানবাধিকার কর্মীদের। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেটে তৃতীয় দফা শুনানি। ভুয়া 4টি অ্যাকাউন্টের মধ্যে 2টি শনাক্ত। গভর্নরের পদত্যাগই যথেষ্ট নয়, জানাতে হবে প্রকৃত সত্য, মন্তব্য ফখরুলের। এবং নিরাপত্তার অভাবে এবং প্রশাসনিক অসহযোগিতার কারণে দেশে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন অনিবাসী বাংলাদেশিরা। উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।